ইউনিয়ন বাজেট ২০২৬ চলে এলো বলে আর এবারের বাজেটটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা বা পলিসির ঘোষণা নয়, এটা হতে পারে ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের একটা পুরো রোডম্যাপ। চলুন আজ আমরা একটু কাটাছেড়া করে দেখি এই বাজেট কিভাবে আমাদের পকেট থেকে শুরু করে দেশের বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত সবাইকে প্রভাবিত করতে পারে। তো বাজেটের একদম গভীরে ঢোকার আগে চলুন আগে বুঝে নিই এবারের বাজেটটা এত স্পেশাল কেন। কারণ এই বছরটা আর ৫টা সাধারণ বছরের মতো নয়। তিনটে বড় ঘটনা এই বাজেটকে ঘিরে আছে, যা হয়তো বড়সড় কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেখুন, তিনটে কারণ এই বাজেটকে খুব স্পেশাল করে তুলেছে। প্রথমত, নতুন ইনকাম ট্যাক্স আইন ২০২৫ চালু হওয়ার ঠিক আগেই এই বাজেটটা আসছে, তাই বড় নীতিগত পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। দ্বিতীয়ত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটা টানা নবম বাজেট, মানে সরকারের অর্থনৈতিক পলিসিতে একটা ধারাবাহিকতা আশা করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাজেট পেশ হচ্ছে একটা রবিবারে। তার মানে বাজারের জন্য একটা স্পেশাল ট্রেডিং সেশনও হতে পারে, যা ইনভেস্টরদের জন্য একটা বেশ বিরল ঘটনা। তো চলুন এবার সেই টপিকে আসি যেটা নিয়ে আমাদের সবার মাথা ব্যথা, মানে ইনকাম ট্যাক্স। আমাদের পকেটে এর ঠিক কী প্রভাব পড়তে পারে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, সবচেয়ে বড় যে আশাটা করা হচ্ছে সেটা হলো বেসিক এক্সেমশন লিমিট নিয়ে, মানে যে আয় পর্যন্ত কোনো ট্যাক্সই দিতে হয় না। এখন এই লিমিটটা আছে ৪ লক্ষ টাকা, যেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হতে পারে বলে জোর জল্পনা চলছে। এখন প্রশ্ন হল, এর ফলে ঠিক কি হবে? খুব সহজ। মানুষের হাতে যদি ট্যাক্স দেওয়ার পর বেশি টাকা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই খরচ করার ক্ষমতাও বাড়বে। আর এর সরাসরি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এফএমসিজি, রিটেল এবং অটোমোবাইলের মতো সেক্টরগুলোতে। আরেকটা জায়গায় কিন্তু একটা বিরাট বড় পরিবর্তনের আশা করা হচ্ছে, আর সেটা হলো ৩০% ট্যাক্স স্ল্যাবে, মানে সর্বোচ্চ যে ট্যাক্সের হারটা। এখন ২৪ লক্ষ টাকার বেশি আয়ের ওপরেই এই ট্যাক্সটা দিতে হয়। আশা করা হচ্ছে এই লিমিটটা অনেকটা বাড়িয়ে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হতে পারে। আর এর ফলে যেটা হবে, যারা হাই ইনকাম প্রফেশনাল তাদের বছরে প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বেঁচে যেতে পারে। এই অতিরিক্ত টাকাটা আবার মার্কেটে আসবে, হয় বিনিয়োগ হিসেবে বা খরচ হিসেবে, যা অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। আচ্ছা, যারা বাড়ি কেনার প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর থাকতে পারে। হোম লোনের সুদের উপর যে ট্যাক্স ছাড় পাওয়া যায় তার লিমিট এখন ৩ লক্ষ টাকা। শোনা যাচ্ছে এটাকে বাড়িয়ে একেবারে ৫ লক্ষ টাকা করা হতে পারে। আর ভাববেন না যে এর প্রভাব শুধু ব্যক্তিগত স্তরেই থাকবে, একদম না। এই একটা সিদ্ধান্তের ফলে রিয়েল এস্টেট, হাউজিং ফাইন্যান্স, সিমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এই গোটা ইকোসিস্টেমটাই যেন একটা নতুন জীবন পেতে পারে। তো ইনকাম ট্যাক্সের কথা তো হলো, এবার চলুন একটু বড় ছবিটা দেখি। দেশের অর্থনীতির ক্ষেত্রে সরকারের ফোকাসটা ঠিক কোন দিকে থাকতে পারে, মানে সরকারের টাকাটা ঠিক কোথায় যাবে? যা মনে হচ্ছে এবারের বাজেটে সরকারের মূল ফোকাস দুটো বড় দিকে থাকবে। এক, গ্রিন এনার্জি, আর দুই, ম্যানুফ্যাকচারিং। এর মধ্যে যেমন ব্যাটারি আর ইলেকট্রিক গাড়ির ইকোসিস্টেম আছে, তেমনই আছে সেমিকন্ডাক্টর প্রোডাকশন আর গ্রিন হাইড্রোজেন মিশন। এর সাথে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমকেও আরও জোরদার করা হতে পারে, যাতে কোম্পানিগুলো ভারতেই আরও বেশি করে উৎপাদন করে। আর দেখুন, মার্কেট এক্সপার্টসরা কিন্তু এটাকে শুধু একটা সরকারি পলিসি হিসেবে দেখছেন না। তাদের মতে এটা আসলে আগামী ৫ থেকে ১০ বছরের জন্য একটা বিশাল বড় বিনিয়োগের থিম তৈরি করছে। মানে এই সেক্টরগুলোতে ঠিকমতো বিনিয়োগ করলে ভবিষ্যতে মাল্টিব্যাগের রিটার্ন পাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হতে পারে। শহর বা ইন্ডাস্ট্রি তো হলো, কিন্তু গ্রাম বা কৃষিক্ষেত্র, সরকার কিন্তু সেদিকেও নজর দিচ্ছে। একটা বড় পদক্ষেপ হতে পারে কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসির লোনের লিমিটটা। এখনকার ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে এটাকে ৫ লাখ টাকা করা হতে পারে। এর ফল কি হবে বলুন তো? খুব সহজ। কৃষকদের হাতে আরও বেশি টাকা বা ঋণ এলে গ্রামের মানুষের আয় বাড়বে, আর তার সরাসরি প্রভাব পড়বে ট্র্যাক্টর, সার আর আমাদের রোজকার প্রয়োজনীয় জিনিস বা এফএমসিজি পণ্যের চাহিদার ওপর। আচ্ছা, আরেকটা সেক্টর কিন্তু ইনভেস্টরদের র্যাডারে থাকবে, সেটা হলো ডিফেন্স। বাজার বিশেষজ্ঞরা এটাকে একটা হাই কনভেকশন থিম বলছেন, মানে এমন একটা ক্ষেত্র যেখানে তারা গ্রোথ নিয়ে প্রায় নিশ্চিত। সরকার দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি আর আমদানি কমানোর ওপর বিশেষভাবে জোর দিতে পারে। তো আমরা ট্যাক্স নিয়ে কথা বললাম, অর্থনীতির বড় ছবিটাও দেখলাম, কিন্তু যারা শেয়ার মার্কেটে টাকা লাগান তাদের কি হবে? এই বাজেটের পর তাদের স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হওয়া উচিত? আমরা সবাই জানি বাজেটের দিন মার্কেট সাংঘাতিক ভলাটাইল থাকে। এই ওঠানামার মধ্যে একজন ইনভেস্টরের ঠিক কী করা উচিত? এটাই তো আসল প্রশ্ন। এখানে মূল মন্ত্রটা কিন্তু খুব সিম্পল। প্যানিক করা চলবে না, একদম না। বাজেটের পর মার্কেট প্রায় তার ফোকাস বদলায়।
এক সেক্টর থেকে টাকা বেরিয়ে অন্য লাভজনক সেক্টরে যায় এটাকে বলে সেক্টর রোটেশন এই বদলটা ঠান্ডা মাথায় বুঝে নিজের পজিশন ঠিক করাটাই হবে স্মার্ট মুভ তাহলে কৌশলটা ঠিক কী হবে আসুন টাইম ফ্রেম অনুযায়ী একটু ভেঙে দেখি বাজেটের দিনে শুধু দেখুন বাজারের ওঠানামাটা খেয়াল করুন পরের 1 থেকে 3 মাসে বাজেটের থিম অনুযায়ী ভালো স্টকগুলো অল্প অল্প করে জমানো শুরু করতে পারেন যদি 1 থেকে 3 বছরের কথা ভাবেন তাহলে ডিফেন্স ইনফ্রা বা গ্রিন এনার্জির মতো থিমগুলো ধরে রাখা যেতে পারে আর যদি লম্বা সময়ের জন্য ভাবেন মানে 5 বছরেরও বেশি তাহলে ভারতের ম্যানুফ্যাকচারিং আর গ্রোথ স্টোরির ওপর ভরসা রাখাই হবে সেরা কৌশল তো এত সব আলোচনার পর যদি পুরো বাজেটটাকে একটা লাইনে বলতে হয় তাহলে সেটা কি দাঁড়াবে চলুন ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেই। তাহলে দেখুন পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম ইউনিয়ন বাজেট 2026 মানে হল একদিকে মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি অন্যদিকে দেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে একটা বড়সড় পুশ দেওয়া আর এই দুটোর ফলে শেয়ার বাজারের জন্য একটা লং টার্ম পজিটিভ পরিবেশ তৈরি করা। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই বাজেট কি সত্যি ভারতের অর্থনৈতিক অগ্রগতির কাহিনী বা গ্রোথ স্টোরিকে এক নতুন এবং শক্তিশালী গতি দিতে পারবে উত্তরটা তো সময়ই বলে দেবে।